তো 12 ঘন্টার ভিতরে মাত্র 12 ঘন্টার ভিতরে হাদিকে যে ছেলে গুলি করেছে আপনারা জানেন 3টি ছেলে ছিল এবং তারা মোটরসাইকেলে আসে আর হাদি যাচ্ছিল ওই মোটর চালিত রিক্সা। হাদি যাচ্ছিল মোটর চালিত রিক্সাতে কোনো এক জায়গাতে নামাজ পড়া মাত্র বের হয়েছে আর পিছন থেকে মোটরসাইকেল আরোহী ছিল মোট 3 জন, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন। তো এর ভিতর থেকে 2 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে মাত্র 12 ঘন্টার ভিতরে। তো আমি এটা বলবো আসলে গ্রেট সাকসেস ফর দ্য বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট। বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের জন্য নিঃসন্দেহে একটি গ্রেট সাকসেস মাত্র 12 ঘন্টার ভিতরে যে তারা অন্তত 2 জনকে শনাক্ত করতে পারছে এবং বাকি এদেরকে ধরা সময়ের ব্যাপার মাত্র। এখন এই হাদির সাথে যে ঘটনা ঘটেছে এটা যে যেভাবে আলোচনা করুক না কেন, মানে যে যেভাবে সমালোচনা করুক বা আলোচনা করুক যাই করুক না কিন্তু ঘটনা একটা ঘটছে, ছেলেটা মারা যেতে পারতো। এখন বলির পাঠা হোক, রাজনীতির পাঠা হোক, এই পাঠা হোক সেই পাঠা হোক, বুঝছেন, ভেজাল তো একটা হয়েছে। তো এখন তার উপরে যে এই ধরনের ঘটনা ঘটাইছে তো তাকে তো অ্যারেস্ট করা একেবারে ফরজ হয়ে গেছে। আর যদি তার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন আসছে তো সেটাই প্রশ্নের মুখে পড়বে। তো আপনারা জানেন যে বাংলাদেশে যে 420টা যে থানা রয়েছে, তো 420টা থানার ভিতরে কতগুলো কয়শো পুলিশ ফাঁড়ি আছে এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তা তো আমি যাই না, তবে খবর পেলাম সেই পুলিশ যে থানা এবং পুলিশের যে পুলিশ স্টেশনগুলো রয়েছে, থানা ফাঁড়ি বা পুলিশ স্টেশন, এখনও ওই 14 মাস পরও কিন্তু সেটা আগের মতো ওই ঠিকঠাক হয়নি, বুঝছেন। একটু পূর্ণাঙ্গভাবে কমপ্লিটলি যে তারা অপারেশন চালাবে তো থানার ভিতরে যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস আছে ঠিকঠাক মতো চালু হয়নি। তো এই ভিতরেই আমাদের এই তফসিল ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো অনেকেরই মনে প্রশ্ন, শুধু আমার না আপনাদের মনে প্রশ্ন, যে আইন শৃঙ্খলার যে বর্তমান পরিস্থিতি, তো সেই পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কতটা আমাদের জন্য আরামদায়ক হবে, বুঝছেন, কতটা আমাদের জন্য আরামদায়ক হবে। এটা আমি না, এটা বহু মানুষই কথাবার্তা বলতেছে আইন শৃঙ্খলার যে অবস্থা। কিন্তু আপনারা জানেন এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল তারা কিন্তু এই ইলেকশনের আগে একটা কাজ তারা করতো, সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তারা বিরাট একটা অভিযান চালাইতো এক এক নামে। তো এই ইউনূস সাহেবের সরকারের আমলে কিন্তু আমরা তেমনটা দেখলাম না। আর একটা ওই যে ডেভিল হান্ট নামক কিছু একটা চালু করছিল ওই 6 মাস 1 বছর আগে, আপনার মনে আছে কিনা জানি না। এই ভিডিওটা যখন করছে আমি এও জানি না ডেভিল হান্টকে এখনও চলতেছে কিনা, নাকি এটা বন্ধ করে দিয়েছে। তো সেইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি, এদের তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি। আর যে ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসে এই তফসিলও ঘোষণা করা হলো, সারা বাংলাদেশে যে কী পরিমাণ অবৈধ অস্ত্র আছে, কী পরিমাণ অবৈধ অস্ত্র আছে যা বলার মতো না। তো গত 14 মাসে যে ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানে যেটাকে বলেন আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে পরিমাণ হয়েছে এই গত 14 মাসে, তো সেটা দেখেও অন্তত আপনারা অনুমান করতে পারেন যে বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি তো ভয়াবহ। তো যে এই কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে, কারণ বহু মানুষের কাছে অসংখ্য অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নানানভাবে। তো ইউনূস সাহেবের উচিত ছিল উনি ক্ষমতায় আসার পরই কিছু একটা করে এই অবৈধ অস্ত্রগুলো সরকারের হেফাজতে নেওয়া এবং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এখন এই যে নিরাপত্তাহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে, তফসিল ঘোষণার মাত্র একদিন পরে যদি একটা উইকেট পড়ে যায় তাহলে তো এখন কত উইকেট পড়বে আগামী 90 দিনে, নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনও অথবা নির্বাচনের পরেও, সেটা সময় বলে দেবে। বাট একটা মানে খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাব সেটা অনুমান করা যাচ্ছে। ইউনূস সাহেবের সরকার ঠিকঠাক মতো এটাকে আসলে হ্যান্ডেল করতে পারেনি বিষয়টা। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে মাত্র 12 ঘন্টার ভিতরে সেই আসামি 2 জন পরিচয় পাওয়া গিয়েছে। তো আমি আপনাদের আসামি 2 জনকে দেখাই। আমাদের যে মাহবুব ভাইয়ের যে পত্রিকা আমার দেশ, তো আমার দেশ পত্রিকাতে এই ব্যাপারে একটা বিস্তারিত রিপোর্ট তারা করেছে, একেবারে নাম ধাম পরিচয় ইত্যাদি ইত্যাদি সব কিছু সহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এখানে লেখা রয়েছে, হাদিকে গুলি করেন নানক কামালের ঘনিষ্ঠ সহযোগী। এখন নানককে কামালকে এটার পরিচয় আপনাদের বলে দেওয়ার কোনো দরকার নেই, তারা আওয়ামী লীগের কে বা কারা জানেন তো আপনারা, বলছেন নানককে কামালকে, তাই না? তো এখন এখানে এই প্রতিবেদক বলেছেন, নিউজ রিপোর্টার বলেছেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে। আমার দেশের কাছে এসেছে ওই ব্যক্তির বেশ কয়েকটি ছবি। এইসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টার হাদির পাশেই বসে আছেন, তবে সংবাদ মাধ্যমটি তার পরিচয় প্রকাশ করেনি। হাদির পাশে যে ছেলেটি বসেছিল ইনকিলাব মঞ্চের পাশে, তাদের সম্ভবত তাদের অফিস এটা, তো সেই ছেলেই হাদিকে গুলি করেছে। তো এটা বাংলাদেশে যে পুলিশ কর্তৃপক্ষ রয়েছে, বাংলাদেশে যে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তারাও এই ধরনের একটা নিউজ
আমি কয়েক ঘন্টা আগে লক্ষ্য করেছি, তারা এই ধরনের একটা নিউজ করেছে যে ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিসিটিভি ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে, এবং ওই একই ব্যক্তি এই হাদির সাথেই মানে বসা ছিল ওই জায়গাটাতে, এবং হাদি যে তার নির্বাচনী প্রচারণা চালাতে যায়, তো তার ডাইনে বায়ে ওই ছেলেকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর লিখেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার এক পোস্টে দাবি করেন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ। তো এইমাত্র আমরা সেই ব্যক্তির নাম জানতে পারলাম, এবং তার একটা ছদ্মনাম আছে, সেটা হলো দাউদ বিন ফয়সাল। তার মানে এই হাদিকে যে মেরেছে, যে 3টা ছেলের ভিতরে একটি ছেলের নাম হলো দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সায়ের আরও দাবি করেন ফয়সাল জাহাঙ্গীর কবির, নানক ও আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ অনুসারী। আরেক পোস্টে সায়ের লেখেন ওসমান হাদির আক্রমণকারীদের একজন হিসেবে উল্লেখ করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান 8ই নভেম্বর 2024 ঢাকার আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি জব্দ করা হয় বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। এগুলো হলো জুলকার নাইন সায়ের যে ফেসবুক পোস্ট রয়েছে সেখানে এগুলো উল্লেখ করা হয়েছে, এবং সেখান থেকে আমার দেশ পত্রিকা তাদের মানে লিডিং নিউজ করেছে। আজকে আপনারা সকালে যখন বাংলাদেশে ঘুম থেকে উঠবেন, হয়তো অন্যান্য পত্রিকাতে এই নিউজটা আপনারা দেখবেন। তিনি প্রশ্ন তোলেন এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে। হ্যাঁ ভাই, এটা আমারও প্রশ্ন। সে 2টা পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি প্লাস 17 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরলো, পুলিশ তাকে গত বছর ধরে আটকাইলো, তারপরে সে জামিন পেল কেমনে? এটা তো ভাই আমারও প্রশ্ন। আমার দেশের হাতে থাকা ছবিগুলোর একটি ইনক্লাব কালচারাল সেন্টারে চলতি মাসের 9 তারিখে সেই ছবিতে দেখা যায় হাদির পাশে বসে আছে তাকে গুলি করেছে বলে অভিযোগ থাকা ব্যক্তি। তারাও একই দিনে একই সঙ্গে ইনক্লাব কালচারাল সেন্টারে যান। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকার ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, মোটরসাইকেল আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্ত মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। হাদির এক সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। লিফলেট শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরে খাওয়ার কথা ছিল তাদের। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে জানান, ওসমান হাদির মাথায় গুলিবদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হলো পুরো ঘটনা। তো যাই হোক ভাই, ধন্যবাদই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে। 50% অগ্রিম ধন্যবাদ আপনাদের। ঘটনা যেই ঘটে থাকুক, আপনারা তাকে ধরেন, পিটান, আনেন, অ্যারেস্ট করেন, আমরা সেটাই চাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, তো উনি তো প্রমিস করেছিলেন আমাদেরকে যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, কিন্তু লক্ষণ দিয়ে কিন্তু সেটা মনে হচ্ছে না। তো এখনও সময় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে অবৈধ অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকাররা যেভাবে করেছিল ঠিক সেভাবে যাতে কিছু একটা কইরা কোনো একটা বিশেষ বাহিনী বা বিশেষ একটা গ্রুপ তৈরি করা, যেমন ওই যে ডেভিল হান্ট, ক্লিন হার্ট, তারপর আছে না অপারেশন ডেজার্ট, বুঝছেন, আরও কত কিছু আছে। তো এরকম কিছু একটা নাম টাম দিয়ে যাতে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হয়, বুঝছেন। যদি কারো হাতে চাকু থাকে তো 2-1টা চাকু দিয়া খোঁচামোচা দিতে পারে, বুঝছেন, এই বরঞ্চ, এবং তার সাথে ধস্তাধস্তি করা যায়, জানে বাঁচার একটা চান্স আছে। কিন্তু সবার হাতে যদি পিস্তল, বন্দুক, রাইফেল এগুলো থাকে, তাইলে তো ভাই এদের সামনে তো মানে কেউ আসবে না, ভয়ও আসবে না। তো যার ফলে দেদারসে তারা যাকে খুশি তাকে মারতে পারবে, যাকে খুশি তারা তুলে নিয়ে যেতে পারবে, যা খুশি তারা করতে পারবে। তো যার ফলে এই এখন যে ইলেকশন আসছে, যদি একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী তাকে ঘায়েল করতে চায়, তাহলে তো ভাই এই মারামারি কাটাকাটি কন্টিনিউস চলতে থাকবে, এবং মানুষের হাতে হাতে অস্ত্র চলে আসছে, যেটা কিন্তু আমাদের জন্য ভালো না। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, ভাই প্লিজ আপনারা সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর যারা কিনা আপনার ইলেকশনে নমিনেটেড হয়েছেন, ইলেকশনে কন্ট্রিবিউট করবেন, তো প্লিজ আপনারা ভাই আপনাদের জীবন, মাল, যান, যৌবন যা কিছু আছে বাইচা থাকলে ইলেকশন আরও করতে পারবেন, কিন্তু আপনাদের সেফটি ভাই আপনি কিছু না কিছু করেন। বাইরে যাওয়ার সময় একা টেকা যায় না। আজকে হাদির উচিত ছিল, সে যেহেতু ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়াবে, তো তার সেলফ প্রোটেকশনের ব্যাপারটা তার আগেই ভাবা উচিত ছিল, যে তার তো শত্রু থাকবেই স্বাভাবিকভাবে। এইসব অ্যাক্টিভিটিস যারা করে তাদের শত্রু মিনিটে তৈরি হয়। তো তার সেলফ প্রোটেকশন দিয়েই তার চলাফেরা করা উচিত ছিল। কিন্তু আমি যে অবস্থা দেখছি, সে এবং তার একটা বন্ধু 2 জন মিলে তারা রিক্সা দিয়ে যাচ্ছে, তার মানে সম্পূর্ণ অরক্ষিত। আর ওদিকে কে অস্ত্রশস্ত্রে সজ্জিত আসামিরা
ক্রিমিনালরা তাকে মেরে দিয়ে দাঁড়সে চলে গেছে। এই যত খুন খারাপির ঘটনা বর্তমানে ঢাকা শহরে ঘটতেছে, একটা ঘটনা আমার চোখের সামনে পড়েনি যে তারা এই ধরনের একটা কিলিং মিশনে আসে এবং পুলিশ তাদেরকে ধরে ফেলছে বা পাবলিক জনতা তাদেরকে ধরে ফেলছে, ধরে তাদেরকে গণপিটুনি দিছে বা পুলিশ এসে এই ভিকটিমকে উদ্ধার করছে। একটা নিউজও নাই। প্রত্যেক জায়গায় একই কাহিনী। অনেক সিসিটিভি ভিডিও ফুটেজও মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে চোখে পড়ে যে ক্রিমিনালরা আসে, তাদের যা করার দরকার করে এবং বিনা বাধায় সেখান থেকে চলে যায়। মাঝে মধ্যে 2-4টা ধরা পড়ে আর বাকিগুলোর কোনো খোঁজ খবর নাই। তো ভাই আপনারা সবাই আপনাদের সেলফ প্রোটেকশনের কথা ভাবেন যারা কিনা আপনার নির্বাচনে দাঁড়িয়েছেন। আমরা ভাই ভালো হন ভাই মন্দ হন, আপনি ভালো হন বা মন্দ হন, কিন্তু ভাই কারো কোনো মৃত্যুর সংবাদ বা কারো কোনো খারাপ সংবাদ আমরা পত্রিকার হেডলাইনে দেখতে চাই না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবরে তো যা বলার বললাম, এখন বাকিটা আপনাদের ইচ্ছা। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।